ওয়ালাইকুম রহমতুল্লাহ। আহ, আজকের ভিডিওতে ইতালি আসার আগে আপনার কি প্রস্তুতি নেওয়া উচিত সেটার উত্তর দিব। আগে সেই বিষয়ে পরামর্শ দিব যে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত ইতালিতে আসতে গেলে। প্লাস ইতালি ছাড়া ইউরোপের অন্যান্য দেশেও যদি আপনি আসতে চান আরো কম টাকায়, সেক্ষেত্রে আপনার কি কি প্রস্তুতি থাকা উচিত এবং কি কি বিষয় খেয়াল রাখলে আপনি ইউরোপে আসতে পারবেন এবং প্রতারিত হবেন না, সেগুলো নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। মজার বিষয় হচ্ছে যে আপনারা ইউরোপে আসতে পারবেন যারা আসতে চান। কারণ হচ্ছে ইউরোপে প্রতি বছর ধরেন ইউরোপের যদি আমরা 30টা কান্ট্রি ধরি, কম বেশি সব, মানে এর বেশিও আরো দেশ আছে, আমি যদি ধরেন 20টাও ধরি, তাতে প্রত্যেক দেশে প্রতি বছর 50,000 করে লোক বাংলাদেশ থেকে আসতে পারে। ধরেন বাকি 50,000 অন্য দেশ থেকে আসলো। কারণ হচ্ছে ইউরোপের নারী পুরুষের সমান তালে কাজ করার কারণে বাচ্চা নেওয়া হয় না। আর বাচ্চা না নেওয়ার কারণে জনসংখ্যার যে একটা স্বাভাবিক যে একটা গ্রাফ, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে একটা দেশের সবকিছু ঠিকঠাক থাকার জন্য, একটা দেশের জনসংখ্যা, একটা দেশের কর্ম করার মতো মানুষের সংখ্যা বজায় থাকার জন্য যেই পরিমাণ মানুষের জন্ম হওয়ার কথা সেই পরিমাণ মানুষ জন্ম হয় না। ফলে প্রত্যেকটা দেশেই যুবকদের, কর্মঠ বা কর্মক্ষম যুবকদের চাহিদা আছে এবং এটা দিন দিন বাড়বে। সো আমাদের মতো দেশ যারা অর্থনৈতিকভাবে দুর্বল, নিজেদের রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতার কারণে, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো হওয়ার কারণে তারা ইউরোপে আসতে পারবেন এবং এটা ক্রমশ এটা বাড়বে। তো এটা আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, এরকম ভাবে হয়তো বা আপনাদেরকে কেউ বলে না, বাট আমি বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে বা এখানকার মানুষের সাথে কথাবার্তা বলে আমি এই জিনিসটা নিশ্চিত হয়েছি যে ইউরোপের প্রত্যেকটা দেশেই, বা আপনিও নিজেও যদি গুগল করেন বা চ্যাট জিপিটির সাথে কথা বলেন, তাহলে আপনিও ওই ব্যাপারগুলো জানতে পারবেন যে ইউরোপের প্রত্যেকটা দেশেই হচ্ছে যে কর্মক্ষম মানুষের চাহিদা দিন দিন বাড়বে এবং বাহিরের মানুষের। ওকে, এবার আমরা এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিব। আগে সেই ভাই বলছেন যে আমার ভিসা হয়ে গেছে ইতালির, আমি খুব দ্রুত ইতালিতে আসব। তো কি কি বিষয় আমার আসলে খেয়াল রাখা উচিত ইতালিতে আসার ক্ষেত্রে, সরি, এবং আমার নতুন অবস্থায় আমি কি কাজ পাইতে পারি এবং কিভাবে আমি অর্থ সেভ করব এবং আমার থাকা খাওয়ার খরচটা কেমন হবে, এই ধারণাগুলো উনি আমার কাছে চাইছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক মানুষকে এমনও দেখবেন যে ইউরোপ করতেছে 20 বছর যাবত, বাট তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই, বা হচ্ছে সে ভাষা জানে না, সে একটা ভালো কাজ জানে না। ওই 20 বছর আগে এসে সে রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করছে, এখন ওই কাজই করে। আমি কোনো পেশাকেই ছোট করে দেখি না, আমি নিজেও রাস্তা ঝাড়ু দিছি, যেহেতু এটা হালাল কাজ। আহ, যদিও সেটা আমার ভালো লাগে নাই, বাট আমি বলার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু আমি রাস্তা ঝাড়ু দেই না, আলহামদুলিল্লাহ। এখন আমি ইটালিয়ান সরকারের সাথে আমি কাজ করি। আহ, সরকারি, এখানে আসলে ইউরোপে সরকারি বেসরকারি কোনো চাকরি নাই, সবই সমান, বাট আমার কাজটা ইটালিয়ান সরকারের সাথে। সো আলহামদুলিল্লাহ আগের কাজের তুলনায় আমি এখন বেশ ভালো একটা কাজ করতেছি। এটা সম্ভব হয়েছে ভাষা জানার কারণে, আমার ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে, আমার কম্পিউটার স্কিল থাকার কারণে, সবকিছু মিলে আমি এই সুযোগটা পাইছি, যেটা খুব কম বাংলাদেশিরাই আসলে পায়। সো ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন, ইউরোপে যদি কেউ আসতে চায় তার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে সে কামলা কিনা, সে কোষে কাজ করতে পারবে কিনা, সে 8 থেকে 10 ঘন্টা দাঁড়ায়া থেকে আপনার হচ্ছে হাই স্পিডে সে কাজ করতে পারবে কিনা, এই প্রশ্নটা তার করা উচিত নিজেকে। এবং নিজেকে, সে মানুষ পারে না তেমন কিছুই নাই, তেমন কোনো কিছু দুনিয়াতে নাই। আরো 10 জন যেটা পারে সেটা আপনি অবশ্যই পারবেন। বাট দেখা যাচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে আমরা নওয়াবজাদা হওয়ার কারণে আমরা হাঁটি না, আমাদের হাঁটার অভ্যাস নাই, আমাদের খুব বেশি খেলাধুলা করার সুযোগ নাই। ফলে ফিজিক্যালি আমরা ইউরোপিয়ানদের তুলনায় অনেক দুর্বল হই, যার কারণে যখন আমরা ইউরোপে আসি
তখন আমরা আসলে কুলায় উঠতে পারি না। আমাদের কাজ দেখে ইটালিয়ান কোম্পানিগুলো আমাদেরকে পছন্দ করে না প্রথম দিকে, কারণ হচ্ছে আমরা খুব ফিজিক্যালি আনফিট থাকি। তো সেই জায়গাতে পরিশ্রমের অভ্যাস করতে হবে। আমি বলবো আপনাকে, আপনি এখন থেকেই প্রতিদিন 8 ঘন্টা দাঁড়ায় যে কোনো কাজ করেন। হইতে পারে আপনি দাঁড়ায়া রান্না করতেছেন, এখন তো বাংলাদেশের কিচেনগুলিও মানে ইউরোপিয়ান স্টাইলে দাঁড়ায় দাঁড়ায় রান্না করার মতো করে বানানো হইতেছে আর কি। আগে যদিও আমাদের চাচিরা, দাদিরা, নানিরা ওনারা খুব বসে বসে রান্না করতেন এবং ওইটার কারণে ওনাদের কোমরেও ক্ষতি হইতো। দাঁড়ায়া থাকাটা হচ্ছে মানুষের জন্য স্বাভাবিক। সো আপনি দাঁড়ায়া 8 ঘন্টা হাঁটা নন স্টপ, বা আপনি 1 ঘন্টা পরে একটু ব্রেক দিতে পারেন, আপনি আর দাঁড়ায় হাঁটবেন, দৌড়াবেন। মোট কথা আপনাকে সারাদিন দাঁড়ায় থাকার প্র্যাকটিস করতে হবে। লোকাল বাসে উঠে দাঁড়ায় থাকতে পারেন। ওকে, নাম্বার 1। আর এর সাথে আপনাদেরকে একটা আমি গল্প যোগ করি। আমার এক ভাই, রানা ভাই, উনি এখন ইটালিতে আছেন, আমার চাচাতো ভাই আপন। সো রানা ভাইয়ের কাছে আমি একটা গল্প শুনছিলাম, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনাদের কাজে লাগবে। রানা ভাইয়ের এক কলিগ ছিলেন। রানা ভাই বাংলাদেশে একটা ভালো কোম্পানিতে চাকরি করতেন। তো রানা ভাইয়ের সেই কলিগ হলো নোয়াখালীর, এবং নোয়াখালী এলাকার মানুষ কিন্তু খুব কর্মঠ হয়। আমরা অযথাই নোয়াখালীর মানুষকে ঘৃণা করি, বাট আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যাদের সাথে চলছি নোয়াখালীর, ভালো, বেশ জ্ঞানী মানুষ, এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা কিন্তু বেশ ভালো করতেছে। এবং বাংলাদেশের প্রবাসীদের মধ্যে যারা টপ লেভেলে আছে তারাও কিন্তু নোয়াখালীর। আপনি যেই দেশেই যাবেন নোয়াখালীর লোক বেশ অ্যাক্টিভ। এবং আপনি যদি বাংলাদেশে ঢাকা শহরের বাড়িওয়ালার সংখ্যা বলেন, সেখানেও নোয়াখালীর মানুষ ভালো আছে, ভালো অবস্থানে আছে। সো ঘৃণা ছড়ানোর কিছু নাই। কার বাড়ি নোয়াখালী, বরিশাল, সবকিছু মিলাই তো বাংলাদেশ। সো এখানে যে ডিভাইড অ্যান্ড রোল ব্রিটিশরা যেটা আমাদের মাথায় দিয়ে গেছে, এগুলি বলা উচিত না। যাই হোক, তো ওই নোয়াখালীর কলিগ মিরপুর 1 নম্বর থেকে গুলিস্তান যাইতেন সপ্তাহে কয়েকবার হেঁটে, এবং হাতে 10-12 কেজির বোঝা নিয়ে। তো রানা ভাই বলল হি ওয়াজ প্র্যাকটিসিং, যে সে পানামা হয়ে, পানামার জঙ্গল দিয়ে সে আমেরিকাতে ঢুকবে, ওই যে তাকে হাঁটতে হবে, সেই হাঁটার প্র্যাকটিসটা সে করতেছিল। এবং ফাইনালি সে আমেরিকাতে গেছে বাই রোডে, এবং সে মোটামুটি সাকসেসফুল। তো বলার উদ্দেশ্য হইল, ইউরোপের, বিশেষ করে ইটালির যে কাজ, এই ইটালির কাজ কিন্তু কলকারখানার কাজ। শিল্প উন্নত দেশ ইটালি। এখানে আপনার হচ্ছে কম্পিউটার, বা বাংলাদেশের মতো ব্রিটিশরা আমাদেরকে যে বাবুগিরি শিখাই দিয়ে গেছে, আমাদের দেশে কোনো প্রোডাকশন নাই। আমরা একমাত্র গার্মেন্টস ছাড়া আর কোনো প্রোডাক্ট আমরা বানাই না, যেখানে চীন পৃথিবীর সব কিছুই বানায়। সো যে কোনো দেশের অর্থনীতি কিন্তু নির্ভর করে ওই দেশটা কি পরিমাণ গুডস বানাইতে পারে এবং সেইটা বিদেশে সেল করতে পারে, ওইটার উপরে কিন্তু অর্থনীতি নির্ভর করে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কলকারখানার যে জায়গাটা, সেইখানে আমরা আসলে ওই ধরনের কোনো কিছু ডেভেলপ করতে পারি না। আমরা একমাত্র তৈরি পোশাক ছাড়া আর কোনো কিছু এমন কিছু বানাই না যেটা বাইরে যায়। সো ইটালি হচ্ছে মিল ফ্যাক্টরির জায়গা। এখানে লোহা লক্করের মিল ফ্যাক্টরি আছে অনেক। বিভিন্ন গাড়ির পার্টস তারা বানায়, ফেরারি গাড়ি বানায়। সো যার কারণে এখানে কাজের সিস্টেমটা একটু ভারী। সো আপনাকে কায়িক পরিশ্রম যেটাকে বলে, বা কৃষি কাজ আছে, অনেক বাঙালিরা কৃষি কাজ করে। তো এইখানে ইটালিতে যদি আপনি আসতে চান, আপনাকে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে। আপনাকে হচ্ছে যে আহ, আহ, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা যদি বলি যে আপনি হচ্ছে কি ধরনের কাজ করবেন, তাইলে আপনাকে বলা যায় যে বাংলাদেশিরা অনেকেই রেস্টুরেন্টে কাজ করে প্রথম দিকে, যেটাকে খুব একবারে খাঁটি বাংলায় বলতে হবে বুয়ার কাজ। হ্যাঁ, কাজকে ছোট করা যাবে না, বাট আমাদের দেশে ছোট করা হয়। মানে হচ্ছে ধোয়ার কাজ, যেটাকে এখানকার ভাষায় লাভা বলে, লাভা পিয়াত্তি। পিয়াত্তি মানে প্লেট, লাভা মানে ধোয়া, ধুলাই করা। এবং সেই প্লেটগুলো মেশিনের মধ্যে ধুইতে হয়। ধরেন যে আমি কখনো রেস্টুরেন্টে কাজ করি নাই, যেহেতু আমি একজন আলেম মানুষ, এবং হালাল হারামের বিষয় আছে সেখানে, শুয়োর কাটাকাটির ব্যাপার আছে, মদ ঢেলে দেওয়ার ব্যাপার আছে। এইসব কারণে আমি আসলে কখনো ওইদিকে আমি যাই নাই। সো প্লেট ধোয়ার যে কাজটা, এটা বেশ ভারী কাজ। এটা আপনাকে 20 থেকে 30 কেজি ওজনের প্লেট, মানে অনেকগুলো প্লেট একসাথে, যে প্লেটের যে একটা ক্যাসেট বলে, মানে পুরা এক কেস প্লেট, সেটাকে মেশিনের মধ্যে ঢোকাইতে হয়, বের করতে হয়, ঠান্ডা গরম। এটা
একটু ভারী কাজ, বাট এই কাজটা কোনো রকম স্কিল ছাড়াই পাওয়া যায়। ফলে বাংলাদেশিরা প্রথম দিকে এসে এই ধরনের কাজ করে। তো আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আপনি রেস্টুরেন্টের কাজ করতে হইতে পারে আপনাকে সার্ভাইভ করার জন্য। আরেকটা কাজ আছে অনেকেই করে, ডেলিভারির কাজ। বাট ডেলিভারি কাজ করতে গেলে আপনার এইখানকার ডকুমেন্ট পাইতে হয়। ডকুমেন্ট পাইতে আপনার 6 মাস 1 বছর সময় লাগতে পারে। সো ওইটার আগে আপনি এই কাজ করতে পারবেন না। আর এই কাজটা খুব একটা ভালো না। তার কারণ হলো, মানুষ যদিও আপনাদেরকে ইউটিউবে বলে যে হচ্ছে ডেলিভারি করে মাসে 3 লাখ, এই সেই, এগুলি আসলে ফেক। মনে করেন সে একদিন কাজ করছে, একদিন কাজ করে সে 100 টাকা কামাই করছে। তো সে এখন ওইটার উপরে যোগ বিয়োগ করে যে তাহলে যদি আমি মাসে 30 দিন কাজ করি তাহলে আমি পাবো 3 লাখ, ওইটার হিসাব করে সে বলে। বাট এটা ডিপেন্ড করে। ডেলিভারির কাজ সাধারণত শীতকালে বেশি হয়, গরমকালে হয় না। সপ্তাহে আমি এই কাজটা করে দেখছি, যদিও আমি মানে অভিজ্ঞতা নেওয়ার জন্য, বা আমি যখন করছি তখন বেছে বেছে করতে হয়েছে, কারণ মদ এবং শুয়োর এই দুইটা জিনিস আমি ডেলিভারি করি নাই। এবং লেখা থাকে কি কি প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন, আমি জাস্ট বোঝার জন্য করছি। বাট আমি কখনো সুযোগ পাইলে করি, যদি আমি আইটেম বেছে বেছে করি। সো এই কাজটা করে আমি দেখছি যে এইখানে রিস্কি কাজ। আপনি অলওয়েজ রাস্তায় থাকবেন, আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর প্রতিদিন এই কাজ হয় না, এই কাজ শনি রবি সন্ধ্যায় বেশি হয়। শনি রবি সন্ধ্যায়, মূলত উইকেন্ডে এই কাজটা বেশি হয়। বাট এছাড়া সারা সপ্তাহে এই কাজ খুব বেশি হয় না। এবং এই কাজ করলে আপনি ইটালিয়ান যে অন্য কাজের মতো যে মূল্যায়ন, বা অন্য কাজ করলে আপনি যখন বেকার থাকবেন তখন বেকার ভাতা পাওয়া, বা আদার্স যে সুযোগ সুবিধাগুলো আছে, এই কাজের ক্ষেত্রে আপনাকে বঞ্চিত হইতে হবে। এবং এই কাজের ক্ষেত্রে পাকিস্তানিরা ভালো করে, কারণ তাদের কাছে একাধিক আইডি আছে। যারা ইউরোপে থাকেন তারা বুঝবেন। তো একাধিক আইডি থাকলে হয়তো টেনে টুনে মাসে 2000 ইউরো পর্যন্ত যাওয়া যায়। বাট একটা আইডি থাকলে সেই কাজ করে মাসে আপনার ধরেন 1000 ইউরো ইনকাম করা যায়। তো 1000 ইউরো দিয়ে তো আপনার চলা সম্ভব না, মানে সাফিসিয়েন্ট না ইনকাম এই কাজের ক্ষেত্রে বলা যেতে পারে। তবে শহর ভেদে, এলাকা ভেদে, সময় ভেদে ইনকাম ভ্যারি করে, কম বেশি হয়। ওকে, এবার আসি থাকা খাওয়ার খরচ। আপনাকে থাকা খাওয়ার জন্য ইটালির শহর ভেদে খরচের তারতম্য আছে। সিট ভাড়া আছে। আপনি যদি মেসে থাকেন, এতিমখানার মতো একটা মেসের মধ্যে একটা রুমে যদি আপনি 3 জন থাকেন, সেক্ষেত্রে আপনাকে ভাড়া দিতে হবে 200 ইউরোর আশেপাশে। আবার থাকার খরচ ধরেন, মানে রান্নার বাড়ার খরচ, এখন যেহেতু বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে সবকিছুর দাম বেশি, সেক্ষেত্রে আপনাকে 200 ইউরো খরচ করতে হবে খাওয়ায়। আর আপনার মোবাইল বিল, আপনার বাসের টিকিট, এসব মিলায় ধরেন আরো 100 ইউরো। সো মিনিমাম খরচ একজন মানুষ ইটালিতে থাকতে গেলে, একজন ব্যাচেলরের ক্ষেত্রে 500 ইউরো খরচ, যেটা বাংলাদেশি টাকায় আপনার 70 থেকে 80 হাজার টাকা হবে। বাংলাদেশ থেকে হয়তো বা এটা হাস্যকর মনে হবে, বাট আপনি যখন এখানে আসবেন, এখানকার পরিবেশের সাথে মিশবেন, তখন আপনার কাছে আসলে এই খরচটা খুব বেশি মনে হবে না, এটা একটা স্বাভাবিক খরচ মনে হবে। সো আপনি কাজ করেন বা না করেন, আপনাকে কিন্তু মাসে 500 ইউরো গুনতে হবে শুধু আপনার নিজের জন্য। তারপরে বাংলাদেশের খরচ তো আছেই, আপনি বাড়িতে কত টাকা পাঠাবেন, কত টাকা ঋণ শোধ করবেন, এগুলো আদার্স, এগুলো পরের বিষয়। সো এইটা ছিল মোটামুটি যারা হচ্ছে যিনি ইটালিতে আসতে চান, বা যারা ইটালিতে আসতে চান তাদের জন্য প্রস্তুতি। আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই এটার সাথে, সেটা হচ্ছে যে আপনি ইটালিতে যদি ভালো করতে চান, আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে, আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাইতে হবে। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ভালো কাজের দিকে যেতে পারবেন, যে কাজটা মানসম্মত, টাকাও ভালো, সুযোগ সুবিধাও ভালো, এবং মানে কষ্টও কম, সবকিছু মিলায় আর কি। বাট ইউরোপে কষ্টকে যদি কেউ বাইপাস করতে চায়, সে আসলে ইউরোপে ভালো করতে পারবে না, আর সে কখনো উন্নতি করতে পারবে না। এটা একটা বাস্তবতা। সো কষ্টটা, এটাকে কষ্ট মনে করা যাবে না ইউরোপে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে। আর যদি আপনি সাহেব বাবু হন, তাহলে আপনার জন্য ইউরোপ না, আপনার জন্য বাংলাদেশেই যে সুবিধাটা আছে, আপনি হাঁটেন না, আপনি ঘর থেকে বের হলে অটোতে লাফ দেন, উঠেন, মোটরসাইকেল চালান, বাবার টাকায় ঘোরেন, আপনাদের জন্য ইউরোপ না। পরিশ্রমী মানুষের জন্য বিদেশ। ইউরোপ না, আপনি যেখানেই যান বাংলাদেশের বাইরে, আপনাকে গাধার মতো খাটার মানসিকতা আপনার থাকতে হবে। তা না হলে আপনি বাংলাদেশেই ভালো আছেন, আপনি বাইরে আইসা বিপদে পড়বেন।
বাংলাদেশ থেকে আপনার টাকা আনতে হবে। ওকে, এবার বলি যারা ইটালিতে আসতে পারতেছেন না, ইটালিতে আসতে গেলে বর্তমান বাজারে প্রায় 30 লাখ লাগে, 25 লাখের উপরে, তাও ভিসা পাওয়া যায় না। সো আপনারা হচ্ছে যে ইউরোপের আরো ছোটখাটো যে দেশ, সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। আপনি ইউরোপের দেশ কি কি সেই দেশগুলোর একটা লিস্ট করেন আগে, লিস্ট করে ওই দেশের ভিসা ইনফরমেশন আপনি ইউটিউবে দেখেন, বা গুগল চ্যাট জিপিটির সাথে আপনি ওই ওই দেশের ভিসার ইনফরমেশন নিয়ে আলাপ করেন। বিভিন্ন ট্রাভেল এজেন্টের সাথে আপনি কথা বলেন, বাট সবাইকে হচ্ছে যে ট্রাস্ট করবেন না। আর আমার বিষয়টাতে বলে রাখি, আমার একটা ভিডিও আমি করছিলাম যে আমার মাধ্যমে ইউরোপে আসতে, ইটালিতে আসতে কত টাকা লাগবে। সেই ভিডিওটার উদ্দেশ্য কিন্তু আমি লোক আনবো তা না, মানে আমি বলছি যে দেখেন আমার লোক আনার কোনো ক্ষমতা নাই, তো অতএব টাকার কথা বলে তো লাভ নেই, আমি কাউকে আনতে পারবো না, এটাই বাস্তবতা। এবং ইউরোপের ভিসাগুলো কিভাবে হয় সেগুলো আমি বুঝাইছি, কিন্তু মানুষ হয় কি একটা ভিডিও পুরোপুরি না দেখেই মেসেজ করে ইউরোপে আসা, মানে ভাই আপনি আপনি আমাকে ইউরোপে আনেন, এটা সেটা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার ভিডিও দেখতে থাকেন নিয়মিত, এইটার মাধ্যমে আমি আপনাদেরকে ইউরোপে আসার ব্যাপারে, যেমন আজকে একটা তথ্য দিলাম যে হচ্ছে আগামী 10 বছরে বাংলাদেশ থেকে মোটামুটি 20 লাখ মানুষ ইউরোপে আসতে পারবে বিভিন্ন দেশে। বাট নির্দিষ্ট দেশে আসতে হবে, ইটালিতেই আসতে হবে, এটা জরুরি মনে করার ঠিক হবে বলে আমি মনে করি না। আপনারা আমার ভিডিও দেখতে থাকলে ইনশাল্লাহ নিয়মিত তথ্য পাবেন। বা আমার ভিডিও না, আমি অ্যাকচুয়ালি ইউরোপের ভিসা ইনফরমেশন নিয়ে কাজ করি না, যারা ভিসা ইনফরমেশন দেয় তাদের ভিডিও আপনারা দেখেন। আপনারা একটা ধৈর্যশীল উপায়ে ইউরোপের কোন দেশের কাজ কেমন, ভিসার সিস্টেম কেমন, ডকুমেন্টের সিস্টেম কেমন, এগুলো আপনারা দেখেন। আপনি একটা দেশে আসার জন্য 20 লাখ টাকা খরচ করবেন, কিন্তু আপনি তথ্য নিবেন না, ইনফরমেশন নিবেন না, এটা তো বোকামি। তো আমি বলবো আপনারা জানার চেষ্টা করেন বেশি বেশি করে। আর অনেকে বলেন সৌদি থেকে আসতে পারবো কিনা, দুবাই থেকে আসতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি সেই সেই দেশ থেকেই ইউরোপে আসতে পারবেন যেই দেশে আপনার ওই দেশের এম্বাসি থাকে। সাপোজ যদি ইটালির এম্বাসি সৌদিতে থাকে, আমি জানি না আছে কিনা, তাহলে আপনি ইটালিতে আসতে পারবেন ওইখান থেকে ভিসা নিয়ে। এইভাবে করে আপনারা চেক করবেন, আপনারা যারা মিডল ইস্টে আছেন, আপনি যেই দেশে আছেন সেই দেশে কোন কোন ইউরোপিয়ান এম্বাসির ভিসা, মানে ইউরোপিয়ান এম্বাসি আছে, কোন কোন ইউরোপিয়ান দেশের এম্বাসি আছে, সেগুলো দেখে সেগুলোর সাথে আপনারা এম্বাসির সাথে ইমেইল করে বা হচ্ছে যে সে সমস্ত দেশের ভিসা ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা মূলত ইটালির জন্য ছিল। আপনি নির্দিষ্ট ইটালি ছাড়া নির্দিষ্ট কোনো দেশের ব্যাপারে যদি তথ্য জানতে চান, সেটা কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানালেই ভালো হবে, তাহলে আমি কমেন্টে উত্তর দিব বা পরবর্তীতে ভিডিও করব। মেসেজ যারা দেন, যারা ইমেল করেন, আসলে দুঃখিত, আমি যেহেতু কাজ করি, আমার ফ্যামিলি আছে, তাদেরকে সময় দিতে হয়, তো সবকিছু মিলে আসলে 1 বাই 1 কথা বলা বা উত্তর দেওয়া আসলে সম্ভব হয় না। এই জন্য যারা মেসেজ করছেন তাদেরকে মেসেজ করার জন্য কৃতজ্ঞতা, বাট রিপ্লাই না করতে পারার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।